প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল ক্লাসরুম ফর ইকোনমিক্স চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পড়ব। বিষয়টি হচ্ছে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। চাহিদা বিধি অর্থনীতির বা সুনির্দিষ্টভাবে বলতে গেলে ব্যষ্টিক অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক একটি বিষয় বা মৌলিক জ্ঞান। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে বিপুল পরিমাণ শিক্ষার্থীরা এটি পড়ার পরেও চাহিদা বিধির সংজ্ঞা দিতে গিয়ে ভুল করে। কেন ভুল করে, এই বিষয়টি আমরা এখন চিহ্নিত করব। কি ভুল করে, কেন করে। চাহিদা বিধি আলোচনার জন্য আমাদের জানা প্রয়োজন যে চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভরশীল বা কি কি বিষয় দ্বারা কোনো দ্রব্যের চাহিদা প্রভাবিত হয় বা নির্ধারিত হয়। দেখো, চাহিদা অনেকগুলো বিষয় দ্বারা প্রভাবিত হয়। প্রধানত দ্রব্যের নিজস্ব দাম, দ্রব্যের দামের উপর যে কোনো দ্রব্যের চাহিদা নির্ভরশীল, ক্রেতার আয়ের উপর চাহিদা নির্ভরশীল, সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্দিষ্ট দ্রব্যের চাহিদা নির্ভরশীল, ক্রেতার রুচির উপর নির্দিষ্ট দ্রব্যের চাহিদা নির্ভরশীল, সময়ের উপর চাহিদা নির্ভরশীল, বাজারে ক্রেতার সংখ্যার উপর চাহিদা নির্ভরশীল, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের উপর চাহিদা নির্ভরশীল। আর আমি লিখলাম না, এই কয়েকটি। মানে বিষয়টি হলো যে কোনো দ্রব্যের চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ অনেকগুলো বিষয় দ্বারা কোনো দ্রব্যের চাহিদা প্রভাবিত হয়। এখন এই যে দ্রব্যের দাম ব্যতীত বাকি যতগুলো নির্ধারক আছে, সবগুলো নির্ধারক যদি স্থির থাকে তাহলে কি হয়? দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তার চাহিদার পরিমাণ হ্রাস পায়। এটা হ্রাস পায়। আর অন্যান্য শর্ত স্থির অবস্থায় দ্রব্যের দাম কি হয়? যদি হ্রাস পায়, পিটা যদি হ্রাস পায়, তখন তার চাহিদার পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। এটা বৃদ্ধি পায়। এই যে দ্রব্যের দাম এবং তার চাহিদার পরিমাণের মধ্যে বিদ্যমান একটা বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটিকে বলা হয় চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। কোনো কোনো বইতে অন্যান্য শর্ত প্রযোজ্য অবস্থায়, মানে অন্যান্য শর্ত বলতে দ্রব্যের দাম ছাড়া অন্য সবগুলো শর্ত বা নির্ধারককে বোঝানো হয়। তো অন্যান্য শর্ত প্রযোজ্য অবস্থায় না বলে লিখতে পারে যে সেটারিস পারিবাস প্রযোজ্য অবস্থায় দ্রব্যের দাম বাড়লে তার চাহিদার পরিমাণ হ্রাস পায়, আর দাম কমলে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। সেটারিস পারিবাস জিনিসটা কি? এই সেটারিস পারিবাস হচ্ছে দুটি ল্যাটিন শব্দ। এই দুটি ল্যাটিন শব্দের অর্থই হচ্ছে অন্যান্য শর্ত স্থির বা অপরিবর্তনশীল। এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয় সেট পার প্রযোজ্য অবস্থায় কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তার চাহিদার পরিমাণ হ্রাস পায়, আর দাম হ্রাস পেলে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়।
এই দ্রব্যের দাম এবং তার চাহিদার পরিমাণের মধ্যে বিদ্যমান এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। অত্যন্ত সহজ বিষয়, আমাদের মনে রাখতে হবে মূল কথাটি হলো অন্যান্য শর্ত স্থির। এই অন্যান্য শর্ত যদি স্থির না হয় তাহলে চাহিদা বিধি প্রযোজ্য হবে না, অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস পাবে না আর দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে না। অন্যান্য শর্ত স্থির এই কথাটি চাহিদা বিধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটি যদি মিস হয় বা এই কথাটি আমরা বিবেচনা না করি, এটি হচ্ছে শর্ত। চাহিদা বিধির শর্ত কি? অন্যান্য অবস্থা অপরিবর্তনীয় বা স্থির এবং দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য। তাহলে আমরা সংজ্ঞা লিখব কি? যে কোনো দ্রব্যের চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল। যেমন দ্রব্যের দাম, ক্রেতার আয়, সম্পর্কিত দ্রব্যের দাম, ক্রেতার রুচি বা পছন্দ ইত্যাদি। আর লেখার দরকার নাই। এখন আমরা বলবো আসল কথাটি, যে অন্যান্য শর্ত বা চাহিদার অন্যান্য নির্ধারক স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদার পরিমাণ হ্রাস পায় এবং দাম কমলে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। একটা সেমিকোলন দিয়ে নেই, দিয়ে লিখব যে দ্রব্যের দাম এবং তার চাহিদার পরিমাণের মধ্যে বিদ্যমান এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় একটি বিষয়, আমি দেখো একবারও যে দাম বাড়লে চাহিদার পরিমাণ বলছি, দাম বাড়লে কি হয়? চাহিদার পরিমাণ হ্রাস পায়, দাম কমলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এটা খেয়াল করবে। দাম, যে দ্রব্যের দাম এবং তার চাহিদার পরিমাণের মধ্যে আমি একবারও চাহিদা শব্দটি উল্লেখ করি নাই। যখনই চাহিদার কথা এসছে তখনই আমরা বলছি কি, বা আমি বলছি চাহিদার পরিমাণ। আমাদের মনে রাখতে হবে যে অন্যান্য শর্ত স্থির অবস্থায় দ্রব্যের দামের সাথে তার চাহিদার নয়, চাহিদার পরিমাণের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। চাহিদা এবং চাহিদার পরিমাণ দুটি ভিন্ন বিষয়। আমি চাহিদা সম্পর্কিত প্রথম ক্লাসে এই বিষয়টি আলোচনা করেছি। এর ইংরেজি হচ্ছে ডিমান্ড
আর চাহিদার পরিমাণের ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড। তাহলে কখনোই আমরা বলবো না যে দ্রব্যের দাম কমলে চাহিদা বৃদ্ধি পায় আর দাম বাড়লে চাহিদা হ্রাস পায়। আমরা বলবো অন্যান্য শর্ত স্থির অবস্থায় দ্রব্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস পায়, আর দাম কমলে তার চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, কখনোই চাহিদা নয়। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এই হচ্ছে চাহিদা বিধির সংজ্ঞা। চাহিদা বিধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কোনটি? যে অন্যান্য শর্ত স্থির অবস্থায়, অন্যান্য শর্ত যদি স্থির না হয় এবং দ্রব্যটি যদি স্বাভাবিক দ্রব্য না হয় তাহলে চাহিদা বিধি কার্যকর হবে না, অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটি থাকবে না। তাহলে অন্যান্য শর্ত স্থির চাহিদা বিধির একটি প্রধান বক্তব্য বা প্রধান অনুমিত শর্ত বা অনুমান বা অ্যাজাম্পশন, এই অন্যান্য শর্ত স্থির না হলে এই বিপরীতমুখী সম্পর্কটি তৈরি হবে না। এখন একটা সূচির মাধ্যমে আমরা চাহিদা বিধির ব্যাখ্যা দিতে পারি, যে সূচির সাহায্যে চাহিদা বিধির ব্যাখ্যা। এখানে একটা সূচি দেয়া আছে, দেখো এই সূচির প্রথম কলামে আমরা ধরেছি দ্রব্যের একক প্রতি দাম, এটি টাকায় পরিমাপ করা হচ্ছে, এবং দ্বিতীয় কলামে আমরা ধরেছি চাহিদার পরিমাণ, আমরা এককে পরিমাপ করব। এই যে দ্রব্যের দাম যখন 1 টাকা, সূচি অনুযায়ী দেখো চাহিদার পরিমাণ তখন 12 একক। দ্রব্যের দাম যখন 2 টাকা তখন কি হচ্ছে? চাহিদার পরিমাণ 8 একক। এখানে কি হচ্ছে? দাম 1 টাকা থেকে যখন বৃদ্ধি পেয়েছে, 2 টাকা হয়েছে, তখন চাহিদার পরিমাণ 12 একক থেকে হ্রাস পেয়ে 8 এককে নেমে এসছে। তোমরা এখানে খেয়াল করো, এই সূচিতে চাহিদা বলা হয়নি, এখানে কিন্তু চাহিদার পরিমাণ বলা হয়েছে। অন্যান্য শর্ত স্থির অবস্থায় দাম এই যে কমলে চাহিদার দাম বাড়লে চাহিদার পরিমাণ এই যে কমে যায়, বা আমরা যদি উল্টা দিক থেকে চিন্তা করি, দাম 2 টাকা থেকে 1 টাকায় যখন চলে যায়, হ্রাস পায়, তখন চাহিদার পরিমাণ কি হয়? 8 একক থেকে বৃদ্ধি পেয়ে 12 একক হয়। এই যে অন্যান্য শর্ত স্থির অবস্থায় দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, আর দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, এটাই হচ্ছে চাহিদা বিধি। আমরা আরো একটু যদি সূচিতে আরো একটা কলাম বা সারি আমাদের রয়ে গেছে, আমরা আরো একটু যদি বিবেচনা করি, তোমরা খেয়াল করো, দাম আরো বৃদ্ধি পেয়ে 2 টাকা থেকে যদি 3 টাকায় যায়, তাহলে চাহিদার পরিমাণ 8 একক থেকে আরো হ্রাস পেয়ে 6 এককে নেমে আসে। উল্টা দিক থেকে আমরা যদি চিন্তা করি, দাম 3 টাকা থেকে হ্রাস পেয়ে যদি 2 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ 6 একক থেকে বৃদ্ধি পেয়ে 8 একক হয়। এই যে দাম এবং দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, যখন অন্যান্য শর্ত স্থির, এই সম্পর্কটিকেই চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড বলে। এই সূচিতে কি হচ্ছে? লক্ষণীয়, সূচিতে কি ঘটছে? দাম যখন বৃদ্ধি পাচ্ছে তখন চাহিদার পরিমাণ কিউডি হ্রাস পাচ্ছে, আবার দাম যখন হ্রাস পাচ্ছে তখন চাহিদার পরিমাণ কিউডি বৃদ্ধি পাচ্ছে। যখন অন্যান্য শর্ত স্থির, অন্যান্য শর্ত স্থির না হলে চাহিদা বিধি কার্যকর হবে না। তাহলে অন্যান্য শর্ত স্থির অবস্থায় এই যে সূচিতে প্রদর্শিত হচ্ছে কি? দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, আর দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, এটাই হচ্ছে আমাদের চাহিদা বিধি। এই চাহিদা বিধি আমরা একটা সূচির মাধ্যমে
ব্যাখ্যা করতে পারি। আমরা সূচির মাধ্যমে ব্যাখ্যা করলাম। আমরা রেখাচিত্রের মাধ্যমেও চাহিদা বিধি ব্যাখ্যা করতে পারি। আমরা এখানে লিখি যে চিত্রের সাহায্যে চাহিদা বিধির ব্যাখ্যা। এখানে একটি চিত্র আছে, চিত্রের ভূমিয়ককে আমরা ধরলাম চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ কিউডি, আর লম্ব অক্ষে আমরা ধরলাম দাম পি। ডিডি আমাদের একটি চাহিদা রেখা। এই রেখার, তোমরা খেয়াল করো, এই রেখার উপর এ একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু অনুসারে ডিডি রেখা অনুযায়ী কি দাম হচ্ছে, মনে করো ওপি, আর চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ। এ বিন্দু থেকে ও কিউ, এ বিন্দুতে আমরা চাহিদার পরিমাণ জানতে গেলে এ বিন্দু থেকে সোজা ভূমি অক্ষের উপর একটা লম্ব টানবো, এবং মূল বিন্দু থেকে এই লম্ব যে বিন্দুতে ভূমি অক্ষকে স্পর্শ করবে এই বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের চাহিদার পরিমাণ। একইভাবে আমরা এই বিন্দু থেকে যদি লম্ব অক্ষের উপর একটি লম্ব টেনে দেই, বা একই কথা আমরা যদি বলি যে ভূমি অক্ষের সমান্তরাল করে লম্ব অক্ষ পর্যন্ত একটা সরল রেখা টানি, তাহলে মূলবিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব আমরা পাই এ বিন্দু অনুযায়ী, সেটি হচ্ছে আমাদের প্রার্থিত বা কাঙ্ক্ষিত দাম। তাহলে এ বিন্দুতে দাম হচ্ছে ওপি, চাহিদার পরিমাণ ও কিউ। এখন দাম যদি ধরো হ্রাস পেয়ে ও পি নট হয়, তাহলে দেখো এই চাহিদা রেখার বি বিন্দু অনুসারে ও পি নট দামের সাথে সম্পর্কিত চাহিদার পরিমাণ হচ্ছে, মনে করো ও কিউ ওয়ান। তাহলে এখানে কি হচ্ছে, যে দাম যখন হ্রাস পাচ্ছে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দাম ওপি থেকে হ্রাস পেয়ে যখন ওপি নট হয়, ডিডি রেখা অনুসারে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে ও কিউ থেকে ও কিউ ওয়ান হয়। আবার উল্টা দিক থেকে যদি আমরা চিন্তা করি, যে দাম যখন ওপি নট থেকে বৃদ্ধি পেয়ে ও পি হয়, তখন চাহিদার পরিমাণ ও কিউ ওয়ান থেকে হ্রাস পেয়ে কি হয়, ও কিউ হয়। এখন এই যে চিত্রে কি হচ্ছে, দ্রব্যের দাম এবং তার চাহিদার পরিমাণের মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশিত হচ্ছে যখন অন্যান্য শর্ত স্থির। এটাই হচ্ছে চাহিদা বিধি। তাহলে অন্যান্য শর্ত স্থির অবস্থায় কি হয়, এই চিত্রে দাম যখন বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ কিউডি হ্রাস পায়। আবার দাম যখন হ্রাস পায় তখন চাহিদার পরিমাণ কিউডি বৃদ্ধি পায় যখন অন্যান্য শর্ত স্থির বা সেট পার প্রযোজ্য, বা সেটারিস পারিবাস প্রযোজ্য। আমরা বাংলায় লিখি অন্যান্য শর্ত স্থির। তাহলে আমরা নিশ্চয় মনে রাখবো যে চাহিদা বিধির ক্ষেত্রে কি হয়, দাম পরিবর্তনশীল, চাহিদার অন্যান্য যতগুলো নির্ধারক আছে সবগুলো স্থির। আমরা এই কথাটি একটু লিখে ফেললে ভালো হয়, তাহলে লক্ষণীয়। চাহিদা বিধির ক্ষেত্রে দাম পরিবর্তনশীল, চাহিদার অন্যান্য সকল নির্ধারক স্থির। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় লক্ষণীয়, দামের
পরিবর্তনের ফলে চাহিদা নয়। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাহিদা নয়, কি হয়? আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখি চাহিদার পরিমাণ এর বিপরীতমুখী পরিবর্তন ঘটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। অন্যান্য শর্ত স্থির মানে শুধু দাম পরিবর্তনশীল, চাহিদার অন্যান্য সকল নির্ধারক স্থির। আর দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হয় না, চাহিদার পরিমাণের বিপরীতমুখী পরিবর্তন ঘটে। এ হচ্ছে চাহিদা বিধির ক্ষেত্রে মনে রাখার মতো বিষয়। তারপরে আমাদের রয়ে গেল চাহিদা বিধির কিছু ব্যতিক্রম আছে। চাহিদা বিধির প্রধান ব্যতিক্রম হলো যে চাহিদা বিধি যখন আমরা আলোচনা করি তখন আমাদের অনুমান হচ্ছে দ্রব্যটি স্বাভাবিক দ্রব্য এবং অন্যান্য শর্ত স্থির। স্বাভাবিক দ্রব্য যদি না হয়, স্বাভাবিক দ্রব্য ছাড়া অর্থনীতিতে আরো কিছু দ্রব্য চিহ্নিত করা আছে। একটাকে বলা হয় গিফেন গুডস বা গিফেন দ্রব্য। তারপরে আছে ভেবলেন দ্রব্য, আছে নিকৃষ্ট দ্রব্য। যদি এই ধরনের ভিন্ন রকম দ্রব্য হয় তাহলে এইসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হবে না। এক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটবে, অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস না পেয়ে চাহিদার পরিমাণ বরং বৃদ্ধি পাবে। তারপরে আছে অন্যান্য শর্ত, যেগুলো আমরা বলেছিলাম। দামের পরে ক্রেতার আয়, বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, ক্রেতার রুচি বা পছন্দ, ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা, বাজারে ক্রেতার সংখ্যা, আবহাওয়া বা ঋতু পরিবর্তন, সময় ইত্যাদি যদি পরিবর্তিত হয় তাহলে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে পারে। আবার দ্রব্যের দাম হ্রাস পেয়ে চাহিদার পরিমাণ বৃদ্ধি না পেয়ে হ্রাস পেতে পারে। অর্থাৎ স্বাভাবিক দ্রব্য ছাড়া দ্রব্যটি যদি হয় গিফেন দ্রব্য, দ্রব্যটি যদি হয় ভেবলেন দ্রব্য, যদি হয় নিকৃষ্ট দ্রব্য এবং অন্যান্য শর্ত যেগুলো আমরা আলোচনা করেছি, যেগুলো স্থির ধরেছি, সেগুলো যদি পরিবর্তিত হয় তাহলে ওই সকল ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটবে। ব্যতিক্রমটা কি? যে দাম যখন বৃদ্ধি পাবে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি না পেয়ে হ্রাস না পেয়ে চাহিদার পরিমাণও বৃদ্ধি পাবে। দাম যখন হ্রাস পাবে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা বৃদ্ধি না পেয়ে চাহিদার পরিমাণও হ্রাস পাবে। এটা কখন ঘটবে? চাহিদা বিধির ব্যতিক্রম যখন দ্রব্যটি স্বাভাবিক নয়, দ্রব্যটি হয় গিফেন দ্রব্য, হয় ভেবলেন দ্রব্য, হয় নিকৃষ্ট দ্রব্য, অথবা অন্যান্য শর্তের এক বা একাধিকটির পরিবর্তনের ফল। এই সকল ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও এবং কমেন্ট অপশনে তোমাদের মতামত ব্যক্ত করো। তোমাদের প্রয়োজনের কথা আমাকে জানাও, আমি যথাসাধ্য সমাধানের চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ।